ডক্টর ইউনূসের সমালোচনা আমি খুব কমই করি, বিকজ আই ওয়ান্ট টু গিভ দ্য জেন্টলম্যান সাম স্পেস টু ওয়ার্ক অ্যাজ পার হিজ এজেন্ডা। বাট তার আশেপাশে লোক অনেক রং সিলেকশন আছে, অনেক মানে ইনএফিশিয়েন্ট আছে। বাই নাও উইদিন 1 ইয়ার আমরা সবাই দেখতে পেয়েছি, জনগণ দেখতে পেয়েছে তাদের কাজে তারা বেহায়া বেশরম। ইভেন কি ইন্ডিয়া তো আমরা কিছুদিন আগে দেখছি রেলে কোন এক মেয়েকে শ্লীলতাহানি করছে, সেই জন্য রেলমন্ত্রী পদত্যাগ করছে। তো আমাদের দেশে যারা চেয়ারে বসে তাদের লজ্জা শরম নাই, তাদের ব্যর্থতার দায় নিয়ে তারা সরে যেতে চায় না, তারা মাখন যতক্ষণ খাওয়া যায়। এবং কিছুদিন আগে আমরা দেখলাম কাদের সিদ্দিকের মতো একটা কিলার, সে গিয়ে ওখানে হাঁটাহাঁটি করতেছে, পায়চারি করতেছে, মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করতেছে ওই শেখ মুজিবের দরগাতে গিয়ে। দেখেন প্যানেলে যারা আছেন আপনারাই বলেন বা যারা শুনছেন, এবং আমি যখন সেনাবাহিনীর লোক অবসরপ্রাপ্ত, আমার মুখ থেকে যখন সেনাবাহিনীর কথা শুনবেন তখন অনেকেই মনে করবেন যে আমি সেনাবাহিনীর পক্ষ নিচ্ছি। বাট আমি অবসরপ্রাপ্ত, আমি সত্যকে সত্য বলি, কারণ আমি আই ট্রাস্ট আল্লাহ, আমি জানি আল্লাহ দেখেন এবং আমি আমার দেশকে ভালোবাসি, সেই জন্য আমি সত্যি কথাটাই বলি। এই যে দেখেন আপনারাই বলেন, যদি সেনাবাহিনী পুলিশের পরে আর্ম পুলিশ আসছে, আপনারা যদি টিভি ক্যামেরায় দেখে থাকেন, কিছু পুলিশ ছিল সিরিয়াস, মানে দে ওয়্যার সো অ্যাক্টিভ। আবার কিছু পুলিশকে দেখা গেল রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিল। তারপরে আর্ম পুলিশ আসলো, আর্ম পুলিশ ইন্টারভেন করলো, বাট এরপরও ওরা আগুন জ্বালালো, এই করলো সেই করলো। তারপর আর্মি আসলো। এখন আর্মি যেই সিচুয়েশনে আসছে, যেখানে ওরা দ্বিতীয় দফায় তৃতীয় দফায় পর্যন্ত আসার প্রয়াস পাইছে এই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা, এরপরে ওই অবস্থাতে সেনাবাহিনীর উদ্দেশ্য তারা আগে যেরকম করছিল, গত বছর সেপ্টেম্বরে কি অগস্টের শেষের দিকে আপনাদের যদি মনে থাকে, সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগাইছে, সেনা সদস্যের উপরে ইট পাটকেল ছুটছে, এই ধরনের সেনাবাহিনীর উপরও তারা কাজে বাধা দেওয়া এবং হামলা করার চেষ্টা করছে। আপনারা বলেন তাইলে সেনাবাহিনীর আর কি করার উচিত? কাজে মানবতার কথা যারা বলেন, যারা এই বল প্রয়োগের কথা বলেন, ইউজ অফ ফোর্সের জন্য কিছু রুলস অফ এঙ্গেজমেন্ট আছে, তো কাজেই ওগুলো মেনে এরা করছে। আগে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী করে নাই, কারণ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না। ইন এইড অফ সিভিল পাওয়ারে যখন সেনাবাহিনী যায়, ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া কিছু করতে পারতো না, বাট দিস টাইম দে হ্যাভ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার। কাজেই এই ধরনের অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো নিজে মার খাওয়া, অন্যকে মরতে দেওয়ার কোনো কিন্তু বলা হচ্ছে যে এখানে এনসিপি কে রক্ষা করার জন্য বা এনসিপি গায়ে হাত রেখেছে। যদি না হতো আজকে এই প্রসঙ্গে আপনারা বলি যে আজকে হয়তো এনসিপির সদস্য যারা লাফালাফি করছে যে এই সেনানিবাসে আশ্রয় দিতে পুলিশের অনেক সদস্যকে, প্রায় মোর দেন 500, আমি এই ব্যাপারে অন্য বিতর্কে যাচ্ছি না। ওরা যদি ভুল করে থাকে, সেনা প্রশাসন বা তাদের নেতৃবৃন্দ ওই পরিস্থিতিতে 5ই আগস্টের পরিস্থিতিতে এটার জন্য আইনের আওতায় আসবে, এবং পরবর্তী সরকার আসুক বা ইতিহাস এদেরকে ছাড় দেবে না, এইটার হিসাব নিকাশ হবেই। এইটার বিতর্কে আমি যেতে চাচ্ছি না, কারো ফরেও আমি কথা বলতে চাচ্ছি না। বাট আমার কথা হচ্ছে, সেই দিন যদি সেই 550 মতো পুলিশকে সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টে ওরা যখন দৌড়ে দৌড়ে যান বাঁচানোর জন্য আসছে, ওদেরকে যদি আশ্রয় না দিত, কি হতো বলেন? কি হতো? রাস্তায় পিটাইয়া পিটাইয়া ওই যে মিটফুটের সামনে যেভাবে মারছে ওভাবে মারতো। এইটা কি আন্তর্জাতিকভাবে আমাদের দেশের জন্য ভালো হতো? হতো না। কারণ আপনারা জানেন ভারতীয় মিডিয়া, র এজেন্সি, আওয়ামী লীগের দোসর আমাদের দেশে যারা আছে তারা কত শক্তিশালী এবং এদের কাছে কি টাকা আছে, এবং এরা মিডিয়া সন্ত্রাস মিস ইনফরমেশনের উপরে কিভাবে দুনিয়াব্যাপী এরা প্রচারণা প্রপাগান্ডা চালাচ্ছে। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে এই অবস্থায় সেনাবাহিনী এক্সেসিভ ইউজ অফ ফোর্স করে নাই, যতটুকু দরকার তা করেছে। ওরা মনে করছে কিছু হবে না, ওই সেনাবাহিনী দাঁড়াই থাকবে আগের মতো, তখন বেশি মাস্তানি করতে গেছে সেনাবাহিনীর সাথে। আপনারা ছবিতে দেখছেন সেনাবাহিনীর সাথে তর্ক করতে চাইছে, মারামারি করতে চাচ্ছে, চেয়ার ছুঁড়ে মারার চেষ্টা করতেছে। তো একটা সেনা সদস্য তো নিজে দাঁড়ায় দাঁড়ায় দেখবে না। তো কাজেই এক্সেসিভ ফোর্স ইউজ করা হয়নি। এখানে রাষ্ট্রের জনগণের জানমালের নিরাপত্তার জন্য, ওই এলাকার জনগণের জানমালের নিরাপত্তার জন্য
যা করা ওরা তা করছে, এখানে অ্যাক্সেস কিছু করে নাই। তারপর এই পর্যন্ত যেমন মনে করেন এইটা সূত্র দ্বারা আমি গত বছরটা বলতেছি, গত বছর যখন এই ঘটনাটা হয়েছিল আমার একটা ছোট ভিডিও, আই ওয়াজ ভেরি ফিউরিয়াস, ভেরি আপসেট যে গোপালগঞ্জ বাংলাদেশ নয়, সরি বাংলাদেশ গোপালগঞ্জ নয়, গোপালগঞ্জ বাংলাদেশ। কাজে ওখানে এই পর্যন্ত বিগত, আমি ওই যে মহসিন ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই, ডক্টর ইউনূসের সমালোচনা আমি খুব কমই করি, বিকজ আই ওয়ান্ট টু গিভ দ্য জেন্টলম্যান সাম স্পেস টু ওয়ার্ক অ্যাজ পার হিজ এজেন্ডা। বাট তার আশেপাশে লোক অনেক রং সিলেকশন আছে, অনেক মানে ইনএফিশিয়েন্ট আছে। বাই নাও উইদিন 1 ইয়ার আমরা সবাই দেখতে পেয়েছি, জনগণ দেখতে পেয়েছে তাদের কাজে তারা বেহায়া বেশরম। তারা এই যে দেখেন এই ধরনের একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আমরা দেখছি, ইভেন কি ইন্ডিয়াতে আমরা কিছুদিন আগে দেখছি রেলে কোন এক মেয়েকে শ্লীলতাহানি করছে, সেই জন্য রেলমন্ত্রী পদত্যাগ করছে। তো আমাদের দেশে যারা এই চেয়ারে বসে তাদের লজ্জা শরম নাই, তাদের ব্যর্থতার দায় নিয়ে তারা সরে যেতে চায় না, তারা মাখন যতক্ষণ খাওয়া যায়। তো সেই জন্য আমি মানে খুব লজ্জার সাথে বলতে হয় যে এরা বলবেন যে খবর ছিল, অত বেশি খবর, আরে খবর তো ছিল, পুরো দেশবাসী জানে যে এখানে একটা ইয়ে হতেই পারে। কারণ গোপালগঞ্জ হচ্ছে আমরা সবাই জানি হাসিনার গড়ে তোলা একটা দুর্গ। আপনি দেখেন ওখানে শেখ হাসিনার বাপ শেখ মুজিবের জন্ম, সে ওখানে বড় হয়েছে, তার মা বাপ ছিল, তার বাড়ি আছে, তার মরার পর তার কবর দিছে, দ্যাটস ফাইন। বাট এইগুলোকে ঘিরে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে ওখানে যত স্থাপনা সরকারি টাকা খরচ করছে, এবং কিছুদিন আগে আমরা দেখলাম কাদের সিদ্দিকের মতো একটা কিলার, সে গিয়ে ওখানে হাঁটাহাঁটি করতেছে, পায়চারি করতেছে, মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করতেছে ওই শেখ মুজিবের দরগাতে গিয়ে। কাজে আমার কথা থাকবে এই প্রসঙ্গে, এই পয়েন্টটা আমি একটা আর্ট করতে চাই এবং সবাই আমার সাথে একাত্মতা ঘোষণা করবেন যে ওখানে এই ধরনের ইলিগেল স্থাপনা যেগুলো আছে, দরগা বানাইছে, এগুলো সবগুলো গুড়িয়ে দিতে হবে, না হলে এই দুর্গ শক্ত থেকে শক্ততর হবে, শক্তিশালী হবে। এবং যারা দেশের শত্রু তারা এইটাকে কাজে লাগাইয়ে ইমোশনাল ব্ল্যাকমেইলিং করে ওই এলাকার লোকজনকে সব সময় সরকারের প্রতিটি কাজে বাধা এবং ব্যাহত করার চেষ্টা করবে।